দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্কুল থেকে আগত প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, ঐতিহ্যবাহী অধ্যাপক আব্দুল মজিদ কলেজে তোমরা ভর্তি হতে পেরেছ, সেজন্য তোমাদেরকে অভিনন্দন। এটা আমার বা আমাদের জন্য এক ধরনের নতুন বা অনেকটা অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা, যে যাদের জন্য এখানে আমরা ক্লাস করতে দাঁড়িয়েছি বা যাদের উদ্দেশ্যে কথা বলছি তাদেরকে চিনি না বা কখনো দেখিনি। তো সরাসরি ক্লাসে থাকলে তোমাদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো খেয়াল করে বুঝে অগ্রসর হওয়া যেত। যেহেতু একটা ক্লাসে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন পরিবারের, বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী থাকে, সেজন্যে তাদের মনস্তাত্ত্বিক বিভিন্ন দিকগুলো খেয়াল করে সমস্যাগুলো সমাধান করা যায়। তো যাই হোক, মানুষের কল্যাণের জন্যই প্রযুক্তির সৃষ্টি। তো প্রযুক্তির এই যে ব্যবহারটা, সেটা যেন মানুষের কল্যাণের জন্য, আমরা যেন কল্যাণের জন্যই ব্যবহার করতে পারি। কারণ তোমরা এই বয়সেই যেন একেবারে ফেসবুকে আসক্ত হয়ে না পড়ো, তোমরা যেন একেবারে যান্ত্রিক হয়ে না যাও, রোবট হয়ে না যাও। তোমাদের মানবীয় বোধগুলো বা ফিলিংসগুলো যেন জীবন থেকে একেবারে হারিয়ে না যায়, সেদিকটা খেয়াল করতে হবে। কারণ দেখা যায় যে দীর্ঘদিনের একটা ছুটির মধ্যে ছেলে বাসায় গেল, তো ছেলে ফেসবুক নিয়েই বসে আছে। এই সময়টা বাবা মা সন্তানকে কাছে পেতে চায়, একটু স্পর্শ করতে চায়, তার সাথে সুখ দুঃখের ব্যাপারগুলো একটু শেয়ার করতে চায়, অথচ ছেলে বা মেয়ে ফেসবুক নিয়েই বসে আছে, ফেসবুকে আসক্ত হয়ে গেছে। তো এমনটা যেন না হয়, আমরা যেন পরিমিতভাবে প্রযুক্তির ব্যবহার করতে পারি। আর এটা যে শুধু মা বাবা সন্তানের মধ্যে হচ্ছে এমনটাও না, এটা ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও দূরত্ব সৃষ্টি করছে এই ফেসবুক। তো তোমরা পরিমিতভাবে ফেসবুক ব্যবহার করবে, সার্বক্ষণিক ফেসবুক নিয়ে পড়ে থাকবে না। আর সার্বক্ষণিক এই ফেসবুক নিয়ে পড়ে থাকলে চোখের উপরে বিরাট একটা প্রভাব পড়ে, কিন্তু ঝাপসা হয়ে আসে চোখগুলো, মস্তিষ্কের নিউরনগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, হার্টের ক্ষতি হয়, প্রত্যেকটা অর্গান আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, নষ্ট হতে থাকে, বিরূপ একটা প্রভাব পড়ে প্রত্যেকটা অর্গানের উপরে। সেজন্য তোমরা নিয়ন্ত্রিতভাবে, পরিমিতভাবে ফেসবুক ব্যবহার করবে, সার্বক্ষণিক ফেসবুক ব্যবহার করবে না। সবার সাথে যে সম্পর্ক, বাবা মায়ের সাথে সবার সাথে, সে সম্পর্কগুলো যেন বজায় থাকে, ভালো থাকে, সেদিকে খেয়াল রাখবে। তো এই যে বাসায় গেলে অনেক সময় দেখা যায় যে সারাক্ষণ যখন ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, মা সন্তানকে কাছে পেতে চায়, তো মা হয়তো দেখে যে মাথায় ঝাপসা, চোখটা একটু মুছে, তারপর হয়তো আঁচলে মুছে দেখে যে কি আছে এই মোবাইলটার মধ্যে। এই মোবাইলটা টাকা পয়সা ম্যানেজ করে কষ্ট করে ছেলেটাকে বা মেয়েটাকে মোবাইলটা কিনে দিলাম, আর এই দামি মোবাইলটা আমার জীবন থেকে আমার সন্তানকে দূরে ঠেলে দিল, এমনটা হচ্ছে। তো এমন যেন না হয়, পরিমিতভাবে তোমরা প্রযুক্তির ব্যবহার করবে। আর প্রযুক্তির সৃষ্টির উদ্দেশ্যই কিন্তু মানুষের কল্যাণ, সেই ব্যাপারটা খেয়াল কর, সারাক্ষণ ফেসবুক নিয়ে পড়ে থাকবে না। তো যাই হোক, আজকে আমরা নগ্নবীজি এবং গুপ্তবীজি উদ্ভিদ থেকে আলোচনা করব। অধ্যায়ের নাম হবে নগ্নবীজি গুপ্তবীজি উদ্ভিদ। ওখানে পুষ্প সংকেত বলে একটা আছে, তোমরা বইতে দেখো, পুষ্প সংকেত নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো পুষ্প সংকেত হবে যে সংকেতের সাহায্যে পুষ্প বা ফুলের বিভিন্ন স্তবকের সংখ্যা, তারপরে স্তবকের সদস্য সংখ্যা, তারপরে সদস্যগুলোর সংযুক্তি বা বিযুক্তি, এই ব্যাপারগুলো একটা সরল রূপরেখায় প্রকাশ করা হয়, তাকে বলা হয় পুষ্প সংকেত। তো সংখ্যাটা পরে আমরা বুঝে বুঝে আবারও লিখব বা বলবো। প্রথমত দেখো, পুষ্প সংকেত লেখার জন্য কতগুলি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তোমরা খাতা নিয়ে বসো, সাথে সাথেই লেখো। এমন একটা বৃত্তের মতো থাকে, বৃত্তের মতো থাকে, তো সেই বৃত্তের মধ্যে একটা যোগ চিহ্নের মতো থাকে, এরকম একটা যোগ চিহ্নের মতো থাকে। পুষ্প সংকেত লেখার সময় এমন একটা চিহ্ন দেখবা, তো যদি এমন চিহ্ন থাকে তো বুঝতে হবে এটা
এই পুষ্পটা বা ফুলটা একটা বহু প্রতিসম ফুল। এটা হবে বহু প্রতিসম পুষ্প। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, যেমন জবা ফুল একটা বহু প্রতিসম পুষ্প। এটার সংজ্ঞাটা তুমি সাথে সাথে লিখে রাখো। যে সকল ফুলকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে ভাগ করলে দুইটা অংশ সমান হয়। বোঝার জন্য দেখো, পুষ্পটা যদি এমন হয়, এরকম একটা জিনিস মনে করলাম যে এরকম একটা পুষ্প ফুল, তো যদি এমন হয় যে কেন্দ্রীয় অক্ষ বরাবর এইভাবে ভাগ করলেও দুইটা অংশ সমান, এইভাবে করলেও দুইটা অংশ সমান, যে কোনো তলে যদি ভাগ করা হোক না কেন, যদি দুইটা অংশ সমান হয় তাহলে ওই ধরনের পুষ্পকে বলা হয় বহু প্রতিসম পুষ্প। ইচ্ছে করলে আমরা জবা ফুল খেয়াল করতে পারি। জবা ফুলটা হলো একটা বহু প্রতিসম পুষ্প। সংজ্ঞাটা আবারও বলি, যে সকল পুষ্পকে কেন্দ্রীয় অক্ষ বরাবর যে কোনো তলে ভাগ করলে দুটি অংশ সমান হয় তাকে বলা হয় বহু প্রতিসম পুষ্প। তো একই রকম আরও একটা সাংকেতিক চিহ্ন পাবা, সেটা এরকম, এই ধরনের একটা চিহ্ন থাকে, এরকম লম্বা টান। এমন হলে বুঝতে হবে এটি একটা এক প্রতিসম পুষ্প। এটার বিপরীত হবে, যে সকল পুষ্পকে কেন্দ্রীয় অক্ষ বরাবর একটা মাত্র তলে ভাগ করলে দুইটা অংশ সমান হয়। এটা ছিল যে কোনো তলে ভাগ করলে দুইটা অংশ সমান, আর এক প্রতিসম হবে শুধুমাত্র একটা তলে ভাগ করলে দুইটা অংশ সমান হবে। তো এমন একটা পুষ্প আমি বোঝার জন্য তুমি মনে রাখতে পারো, তোমরা মটরশুঁটি ফুল দেখেছো, মটরশুঁটি অথবা শিম ফুল, এই ধরনের শিম, এই ফুলগুলি এরকম হয় যে কেন্দ্রীয় অক্ষ বরাবর একটা তলে ভাগ করলে দুইটা অংশ সমান হয়। আর তুমি প্রস্থ বরাবর করো আর যাই করো, দুইটা অংশ কখনোই সমান পাওয়া যাবে না। যদি এমন হয় এটাকে বলা হয় এক প্রতিসম পুষ্প। আর সাংকেতিক চিহ্ন হবে এরকম। এছাড়াও এরকম বিয়ার থাকে ফুল স্টপ হবে, অথবা মপ। তো যে সংকেতের মধ্যে এগুলি থাকে বোঝা যাবে পুষ্পটার মধ্যে মঞ্জুরি পত্র আছে। মঞ্জুরি পত্র তোমরা ধানের মধ্যে, কচুর মধ্যে, কলার মধ্যে এই ধরনের আলাদা এক ধরনের পাতার মতো থাকে, মঞ্জুরি পত্র বলা হয়, ব্র্যাক্ট মপ। তারপরে থাকবে এপিকেলিক্স, ইকে থাকবে, অথবা উব্রি, অনেকে উপব্রি লেখে, এখানে ভুল হয় কিন্তু শুধুমাত্র উ এবং ব্রি হবে। তো এমন থাকলে বোঝা যাবে ফুলটার মধ্যে উপবৃতি আছে, এটা কিন্তু উপবৃতি। আবার শুধুমাত্র কে থাকে, কে থাকলে হবে ব্রি, ব্রি মানে বৃতি, বৃতি থাকবে। তারপরে দেখো আর একটু উপরে লেখি না হয়, পরে দেখার সুবিধার্থে উপরে লিখি, কের পরে হবে সি, সি মানে করল্লা, করল্লা মানে দলমণ্ডল, দ, দ দিয়ে বোঝানো হবে, দ, তার মানে ফুলটার মধ্যে দলমণ্ডলের পাপড়ি কয়টা বা দলাংশ কয়টা ইত্যাদি। দ মানে দলমণ্ডল। তারপরে অ্যান্ড্রোসিয়াম, এ হবে, তার মানে পুংকেশর, কয়টা কীরকম, পুং, তার মানে পুং স্তবকের বর্ণনা,
থাকবে ওখানে পুংস্তবক। বইতে দেখে দেখে। তারপরে গাইনিসিয়াম জি, গর্ভাশয়, গর্ভপত্র, এগুলো কীরকম, গর্ভপত্র কয়টা কীরকম, তো এটা থাকবে স্ত্রী স্তবকের বর্ণনা। এতে বোঝা যাবে স্ত্রী স্তবকের গর্ভপত্র কয়টা ইত্যাদি। আবার যদি এমন হয় গয়ের নিচে দাগ থাকে, তাহলে বুঝতে হবে গর্ভাশয়, অধিগর্ভ, অধিগর্ভ। আবার যদি এমন হয় গয়ের উপরে দাগ থাকে, তাহলে বুঝতে হবে গর্ভাশয়, অধগর্ভ, অধগর্ভ। ঠিক একইভাবে গ মানে তো জি, এমন হবে, এমন হবে। আবার যদি উপরেরটা মুছে ফেলি, এমন হয় যে দলমণ্ডল এবং পুংস্তবকের পুংকেশরগুলো একসাথে যুক্ত থাকে। যদি এমন হয় তাহলে দুইটার আদ্যক্ষর লিখে উপরে দাগ দিতে হবে, উপরে দাগ হবে। তো এটাতে বোঝা যাবে এই দুটি স্তবক, এই দুটি স্তবকের অংশগুলো পরস্পর যুক্ত, এমন বোঝা যাবে। তো এই ধরনের কয়েকটা সাংকেতিক চিহ্ন থাকে। আরও একটা থাকবে কোনো কোনো ফুলের মধ্যে, যেমন পেঁয়াজের মধ্যে, শাপলার মধ্যে এমন পাবা, সব ফুলে থাকে না। যেমন এখানে ছিল পুং, আর ওইটা হবে শুধুমাত্র পু। তো পু মানে পুষ্প, পুট বা পেরিয়েন্থের পি। আর এটা তো এইভাবে লেখা যায় করোলা অ্যান্ড্রোসিয়াম, এইভাবে। তো পুষ্পপুট হবে যে সকল ফুলের বৃত্তাংশ বা পাপড়িকে পৃথক করা যায় না, একই রকম মনে হয়। বৃত্তাংশ বা পাপড়িকে পৃথক করা যায় না, একই রকম মনে হয়, সেগুলিকে বলা হয় পুষ্পপুট বা পেরিয়ান্থ। তো এটা মানে পুষ্পপুট। তুমি শাপলা ফুলে দেখবা মানে নিচের দিকের এগুলো পাপড়িও মনে হয়, আবার বৃত্তাংশ মনে হয়। তো ওগুলি আসলে পাপড়ি বা বৃত্তাংশ না বলে পুষ্পপুট বলা যায়। এই ধরনের কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয় পুষ্প সংকেত লেখার সময়। তো আমরা একটা পুষ্প সংকেত একটা লিখি, লেখার পরে সংজ্ঞাটা সহজ হবে, বুঝতে পারবা। বুঝে বুঝে মুখস্থ করলে মনে থাকবে, আর না বুঝে মুখস্থ করলে মনে থাকবে না। তোমরা সবাই জবা ফুল দেখেছ। আমি বাসা থেকে একটা জবা ফুল নিয়ে এসেছি, দেখো এটা সবাই জানো, সবার অধিকাংশের বাসায় এটা আছে। তো এই ধরনের ফুলের, জবা ফুলের একটা পুষ্প সংকেত আমি লিখব জবা। আর যেহেতু জবা ফুল লিখব, সাথে সাথে আমরা এটার বৈজ্ঞানিক নামটা শিখে ফেলি। জবা মানে হিবিস্কাস রোজাস সাইনেনসিস, HIBIS। এটা তোমরা 19-এ পড়েছ, তোমরা জানো সবাই। হিবিস্কাস, তারপরে রোসা একটা হাইফেন হবে, সাইনেনসিস NENSIS। তো হিবিস্কাস রোজা সাইনেনসিস এটা হবে জবা ফুলের বৈজ্ঞানিক নাম। আর নিচে দাগ দিতে হয়, তোমরা জানো বৈজ্ঞানিক নামে প্রত্যেকটা পদের নিচে দাগ দিতে হয়। তাহলে জবা ফুলের পুষ্প সংকেত আমরা লিখব। তো জবা একটা বহু প্রতিসম ফুল, এরকম একটু আগে তোমরা এই ধরনের সাংকেতিক চিহ্ন পড়েছ।
এরকম এটাকে তুমি যে কোনো তলে ভাগ করো না কেন, এইভাবে কাটলে দুইটা অংশ সমান হবে, এইভাবে করলেও সমান হবে, যে কোনো তলে ভাগ করলে দুটি অংশ সমান হবে। তার মানে এটা একটা বহু প্রতিসম ফুল। তো এরকম এটা ফুল। তারপরে আবার দেখো, এটা একটা উভলিঙ্গ, গর্ভপত্র আছে, পুংকেশর আছে। তোমরা এই ফুলটা 19-এ পড়েছ। এইগুলো গর্ভপত্র আর এগুলো পুংকেশর, তার মানে এটা উভলিঙ্গ ফুল। যদি উভলিঙ্গ হয় তো এরকম হবে, এরকম হলে শুধু পুংকেশর আছে, আর এরকম হলে স্ত্রীকেশর আছে। যেহেতু দুইটাই আছে, তো পুংকেশর স্ত্রীকেশর দুইটাই আছে, এটা একটা উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুলের সংকেত, সাংকেতিক চিহ্ন লিখে রাখো। তারপর এটার মধ্যে মঞ্জুরিপত্র লিখবো না। তো একেবারে নিচের দিকে তোমরা দেখো, সবাই জানো এই ফুলটা দেখেছো সবাই। তো এরকম ছোট ছোট অংশ থাকে, উপবৃত্তি বলা হয়। এই যে উপবৃত্তি বলা হয়, তো উপবৃত্তি মানে একটু আগে তোমরা পড়েছো এপিকেলিক্স, ইকে। তো এটা এক এক ফুলে এক এক রকম হয়। জবার মধ্যে সাধারণত 5টা থাকে, 6টা, 5টা 6টা থাকে, 5 হবে, 5 হিবিস্কাস রোজাথেনেসিস 5। এটা পরস্পর বিচ্ছিন্ন। কেলিক্স হবে, কেলিক্স। এগুলির কথা বলা হচ্ছে। সবুজ এক ধরনের অংশ থাকে পাপড়ির নিচে, সবুজ যে অংশগুলো, তো এইগুলিকে বলা হয় বৃতি। তোমরা জানো সবুজ অংশগুলো। তো এগুলা থাকে পরস্পর যুক্ত। এগুলি 5টা থাকে, এই ধরনেরগুলো, 1টা 2টা 3টা, এরকম 4টা, এরকম যদি তুমি ছিঁড়ে ফেলো তাহলে এমন হবে জিনিসটা। এই সবুজ কালারের যেটা, এগুলো বৃত্তি, প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ। তো এগুলি হবে 5টা, এর মধ্যে আছে 5টা। তাইলে একটু আদ্যক্ষরের নিচে লিখতে হয়, এটা কেলিক্স মানে বৃত্তি, আর বৃত্তাংশ হবে 5টা। নিচে লিখবো একটুখানি, নিচে। এই বৃত্তাংশগুলি পরস্পর যুক্ত। আগে যে উপবৃত্তি সেগুলো বিচ্ছিন্ন ছিল, পরস্পর বিচ্ছিন্ন, কিন্তু এইগুলা পরস্পর যুক্ত, একটার সাথে একটা লাগানো। তো তাহলে এখানে আবার ব্র্যাকেট দিতে হবে যদি যুক্ত হয়। প্রত্যেকটা অংশ যুক্ত হলে ব্র্যাকেট দিতে হবে। এবার আসো এই অংশগুলির কথা। লাল যে পাপড়ি মানে করল্লা, সি, একটু আগে তোমরা করেছো এটা। তো এইগুলির সংখ্যা হবে 5, এগুলি হবে 5টা, পরস্পর বিচ্ছিন্ন 5 হবে। এবার আসো অ্যান্ড্রোসিয়াম, পুংকেশর ফুলের মধ্যে তোমরা অনেক অনেক এগুলি দেখবা, এই ধরনের অংশগুলি, এগুলি পুংকেশর, হলুদ যে কালারের পুষ্পরেণু থাকে, তার মানে অনেক অনেক অসংখ্য, এগুলি পরস্পর যুক্ত। এবার দেখো, যদি ফুলে তুমি টান দাও, একেবারে টান দিলে দেখো যে একেবারে গোড়াটা পাপড়ির সাথে লেগে আছে, লাগানো, একেবারে বিচ্ছিন্ন না কিন্তু। তার মানে এই দুইটা পরস্পর যুক্ত। একটু আগে তোমাদের লেখা ছিল দুইটা অংশ পরস্পর যুক্ত, উপরে দাগ হবে, দুইটা স্তবকের উপরে দাগ হবে, তার মানে দুইটা স্তবক পরস্পর যুক্ত। তারপরে আর কি আছে দেখো, গাইনিসিয়াম, এই অংশগুলি থাকে, জি, এবং গর্ভাশয় অধিগর্ভ, তার মানে নিচে দাগ হবে। আর এগুলির সংখ্যা হবে 5টা। এইরকম হয়ে এই ধরনের এরকম যে অংশগুলি থাকে ফুলের মধ্যে, এমন অংশ 19-এ পড়েছে এগুলা, এই যে অংশগুলি এদেরকে বলা গর্ভপত্র। তাহলে এই ফুলটার মধ্যে এগুলো আছে 5টা, তার মানে 5টা পরস্পর যুক্ত। তো যদি এটা বাংলায় লিখে আবার দুভাবে লেখা যায়, দুভাবে লেখা যায়। একইভাবে এটা ছিল উবরি, উপবৃ হবে না কিন্তু, উবরি হবে 5, বাংলায় লেখো। ব্রি হবে 5 এবং যুক্ত। দ হবে 5, পুং হবে অনেক অনেক অসংখ্য এবং পরস্পর যুক্ত। তারপরে গর্ভাশয় অধিগর্ভ এবং 5টা পরস্পর যুক্ত।
তুমি হয় এভাবেও লিখতে পারো, এইভাবেও লিখতে পারো, যে কোনোভাবে জবা ফুলের পুষ্প সংকেত তুমি লিখতে পারো। লিখার পরে এটা কিন্তু জবা ফুলের পুষ্প সংকেত। আমি বলেছিলাম যে পুষ্প সংকেতের সংজ্ঞাটা বুঝে বুঝে লেখার জন্য। এইবার দেখো, এটা যদি জবা ফুলের পুষ্প সংকেত হয় তাহলে পুষ্প সংকেতের সংজ্ঞাটা কেমন হবে? যে সংকেতের সাহায্যে পুষ্পের বিভিন্ন স্তবকের সংখ্যা, মানে স্তবক কয়টা, 1 2 3 4 5, যে সংকেতের সাহায্যে পুষ্পের বিভিন্ন স্তবকের সংখ্যা, এই স্তবকগুলোর সদস্য সংখ্যা, এই সদস্যগুলোর সংযুক্তি বা বিযুক্তি, এটা হলো সংযুক্ত, এখানে বিযুক্ত, এই ধরনের সংযুক্তি বা বিযুক্তি, এই ধরনের বৈশিষ্ট্যগুলো একটা সরল রূপরেখায় প্রকাশ করা হয়, তাকে বলা হয় পুষ্প সংকেত। যে সংকেতের সাহায্যে পুষ্পের একটি পুষ্পের বিভিন্ন স্তবকের সংখ্যা, স্তবকের সদস্য সংখ্যা, সদস্যগুলোর সংযুক্তি বা বিযুক্তি, এই ধরনের বৈশিষ্ট্যগুলো একটা সরল রূপরেখায় প্রকাশ করা হয়, তাকে বলা হয় পুষ্প সংকেত। তো এবার এই যে জবা ফুলের পুষ্প সংকেত আমি লিখলাম, এই পুষ্প সংকেতের ব্যাখ্যায় আসো। এটা যদি ব্যাখ্যা করা হয়, তুমি এটা রাখো অথবা এটা রাখো, রেখে এই জবা ফুলের পুষ্প সংকেত নিচেরটা রাখি, আস্তে আস্তে এটা লিখবো। এটার ব্যাখ্যা যদি লিখি, এটি একটি এইভাবে লিখতে হবে, এটা একটা বহু প্রতিসম, এটা এবং এটার কথা বলা হচ্ছে, বহু প্রতিসম এবং উভলিঙ্গ ফুল বা পুষ্প। এটা একটা বহু প্রতিসম এবং উভলিঙ্গ পুষ্প। এই পুষ্প গেল এটা। এবার এইখানে আসো, উপবৃত্তি, এই স্তবকের কথা লিখব। এবার টান দিয়ে লেখো, উপবৃত্তির মধ্যে উপবৃত্তির প্রত্যেকটা একক অংশকে বলা হয় উপবৃত্তাংশ। বানান ঠিক রাখবা, বৃত্তাংশ লেখে, অধিকাংশ ছেলেপেলের ভুলটা যেন না হয়। উপবৃত্তাংশ, আকার হবে না, উপবৃত্তাংশ। উপবৃত্তির প্রতিটি একক অংশকে বলা হয় উপবৃত্তাংশ। এখানে উপবৃত্তাংশ হবে 5টি। এবার এগুলি ব্র্যাকেট নাই, তার মানে মুক্ত। ব্র্যাকেট থাকলে হবে যুক্ত, যেহেতু ব্র্যাকেট নাই, মুক্ত। উপবৃত্তাংশ 5টি এবং মুক্ত। মুক্ত গেলে স্তবকের কথা। এবার এই দ্বিতীয় স্তবক, এটার মধ্যে যাই, বৃত্তি। বৃত্তির প্রতিটি একক অংশকে বলা হয় বৃত্তাংশ। এটা আমাদের মনে থাকবে, তার মুছে ফেলি, তাহলে লিখতে সহজ হবে, সুবিধা হবে। বৃত্তাংশ, বৃত্তাংশ হবে 5টি এবং ওগুলি পরস্পর যুক্ত ছিল, তার মানে যুক্ত। এবার আসো, স্তবকের নাম লিখবা, দলমণ্ডল। দ মানে দলমণ্ডল। দলমণ্ডলের প্রত্যেকটা একক অংশকে বলা হয় পাপড়ি। পাপড়ি ছিল 5টি এবং এগুলি মুক্ত ছিল। পুংস্তবক, প্রত্যেকটা একক অংশকে বলা হয় পুংকেশর। পুংকেশর ছিল অসংখ্য। তারপরে ছিল ব্র্যাকেট ছিল, তার মানে যুক্ত। তারপরে এরকম উপরে দ পুং, এর উপরে এরকম দাগ ছিল, তার মানে লিখব এবং পুংকেশরগুলি দল লগ্ন এবং দলের সাথে যুক্ত, দল লগ্ন এমন ছিল। এইবার স্ত্রী স্তবক। স্ত্রী
স্ত্রীস্তবকের প্রত্যেকটা একক অংশকে বলা হয় গর্ভপত্র। ওখানে ছিল 5টা, গর্ভপত্র 5টি এবং পরস্পর যুক্ত ছিল। আর গয়ের নিচে দাগ ছিল, তার মানে গর্ভাশয়, অধিগর্ভ, গর্ভাশয় অধিগর্ভ। জবা ফুলের পুষ্প সংকেতের ব্যাখ্যা হবে এটা, গর্ভাশয় অধিগর্ভ। তো এটাই একদম এই ফুলটার মধ্যে যা আছে ঠিক তাই। এটা একটা মালভেসি গোত্রের ফুল। উপবৃত্তাংশ 5টা, এখানেও দেখো পরস্পর মুক্ত, বৃত্তাংশগুলি 5টা পরস্পর যুক্ত, এই পাপড়িগুলি 5টা পরস্পর মুক্ত, তারপরে অনেক অনেক পুংকেশর এবং সেগুলি পরস্পর যুক্ত এবং গোড়ার দিকে লাগানো মানে দল লগ্ন, তারপরে গর্ভপত্র এগুলি 5টা পরস্পর যুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ। এইগুলো জবা ফুলের পুষ্প সংকেতের ব্যাখ্যা। মুক্ত, মুক্ত কি প্রশ্ন আসছে? মুক্ত মানে যে কোনো একটা অংশ, বৃত্তাংশ, পাপড়ি, পুংকেশর যাই বল না কেন, যে কোনো একটা অংশ যদি বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন যদি হয়, যেমন এটা এই যে পরস্পর বিচ্ছিন্ন, এই যে পৃথক, এই তো মুক্ত, এই যে পরস্পর বিচ্ছিন্ন হলে তো মুক্ত। কিন্তু এরকম যদি হয়, এই যে এগুলি দেখো পরস্পর যুক্ত, গোড়ার দিকে লাগানো, এই যে লাগানো, এটার সাথে লাগানো, তাহলে এগুলো যুক্ত। আর এটা পরস্পর গোড়ার দিক থেকে বিচ্ছিন্ন, এই যে পরস্পরই বিচ্ছিন্ন হলে এটা হবে মুক্ত। আর যে একসাথে যুক্ত হয় তাহলে একসাথে লাগানো হলে যুক্ত, আর বিচ্ছিন্ন হলে মুক্ত। আবার ঠিক একইভাবে এইগুলি যদি হয় যে উপরের দিকে যে গর্ভপত্রগুলি, এই যে এইগুলি 5টা, তুমি সবাই ফুলটা দেখেছো, প্রত্যেক অধিকাংশ ভাষা আছে এটা। তো এইগুলি পরস্পর যুক্ত, উপরের দিকের যে গর্ভপত্রগুলি 5টা, এগুলি পরস্পর যুক্ত, তুমি টানলে আলাদা হবে না, তো এরকম করে আনতে হবে, যুক্ত পরস্পর যুক্ত, মুক্ত, একেবারেই সহজ। এবার একই রকম একটা ফুল তোমরা উদাহরণ হিসেবে একেবারে রাস্তাঘাটে এখানে সেখানে দেখা যায়, একদম ফানেলের মতো সাদা এবং অথবা বেগুনি কালারের একটা ফুল, ধুতুরা ফুল। এটা তোমাদের নজরে থাকার কথা, ধুতুরা ফুল। তো এই ফুলটা যদি আমি উদাহরণ হিসেবে লিখি, ডাটুরা মেটেল, METEL, মেটেল বৈজ্ঞানিক নাম হবে। তো এটাও কিন্তু ধুতুরা ফুলটা তোমাদের চোখে থাকার কথা, নজরে থাকার কথা, ব্রেনে থাকার কথা। এরকম কিন্তু তুমি যে কোনো তলে ভাগ করলে 2টা অংশ সমান হবে। তারপরে ওইটার মধ্যে পুংকেশর আছে, স্ত্রীকেশর আছে, তার মানে এরকম উভলিঙ্গ। ওইটার মধ্যে কোনো উপবৃত্তি নেই, শুধুমাত্র বৃত্তি আছে। বৃত্তি মানে কি, কে, ওখানেও 5টা, কিন্তু ওখানেও এগুলো যুক্ত পরস্পর। তোমরা এই ধরনের একটা ফুল কিন্তু তোমার দেখার কথা, এই ধরনের একটা ফুল তোমাদের এইরকম ছিল ফুলটা, এই ধরনের একটা ফুল আছে, কিন্তু রাস্তাঘাটে ধুতরা ফুল দেখা যায়। তো এইগুলি থাকে পরস্পর যুক্ত, বৃত্তাংশ পরস্পর যুক্ত। আর এইগুলি 5টা, পাপড়ি 5টা মানে সি, এগুলি 5টা কিন্তু পরস্পর যুক্ত। ওখানে এইগুলিও 5টা যুক্ত। তারপরে অধিগর্ভ, গর্ভাশয় 2টা পরস্পর যুক্ত। অর্থাৎ এইভাবেও লেখা যায়, ব্রি 5, দ 5, পুং 5টা, তারপরে গ 2টা, এইভাবেও লেখা যায়। তো 2টা ফুলের পুষ্প সংকেত আমরা পড়লাম উদাহরণ হিসেবে। আর তোমাদের বইয়ের মধ্যে শুধুমাত্র জবা ফুলটা আছে, জবা ফুলের পুষ্প সংকেত লিখে ব্যাখ্যা করতে হবে। তো যাই হোক, আজকে আর বেশি বাড়াবো না, আমরা যেন
খুব দ্রুতই এই ফেসবুকের জগৎ থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। এই প্রত্যাশা রেখে তোমরা যেন সুস্থ থাকো এবং আমরা অন্যদেরকেও সুস্থ রাখতে পারি, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।